ঠিক আছে। মিউট করে দিলেন? মিউট করা। না, এই তো ঠিক আছে। এই তো, হ্যাঁ। এয়ারফোন নেবেন না? এয়ারফোন ওরা শুনতে পাবো তো, ওর কথা বলে তুমি শুনতে পারবো, এখান থেকে শোনা যাবে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে সমস্যা নেই। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। হাউ ইজ ইট গোয়িং? Assalamu alaikum. ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? জি স্যার, ভালো। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাসে আমার ইন্ট্রোডাকশনটা আগে দিই, দেন তোমাদের থেকে জানতে চাইবো কার কি নাম, ঠিক আছে? তো আই এম রাশেদুজ্জামান and you can call me Rashid sir. Okay, so first of all, one by one, your name please. Sir, my name is Istighulok Choudhury. Okay, nice name. Then second. Sir, my name is Sohanita Rasha. Nice name. Next one. My name is MD Biles. Wow, nice name. Next one. Sir, স্যার my name is Ryan Shadiar Khan. Okay, nice name. স্যার মাই Another নেম ইজ one. মোহাম্মদ শাহরি শামম তাসিম। Okay. Sir, my name is Naeem Mursaleen. Okay, nice name. Do everyone listen my voice properly? তোমরা কি আমার কণ্ঠস্বর ভালোভাবে শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। ওকে, তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস এবং আমি ধরে নিচ্ছি তোমরা কিছু জানো না, তোমরা একদম বাচ্চা, এবং তোমাদের আমি বাচ্চা থেকে কিভাবে শেখাবো, একদম গোড়া থেকে রুট লেভেল থেকে কিভাবে আমরা ইমপ্রুভ করব সেটাই শেখাবো আজকে, ঠিক আছে? তো আমাদের রুট লেভেলে ফার্স্ট আজকে আমরা পরিচিত হব সেন্টেন্স থেকে। সেন্টেন্স জানো? সেন্টেন্স কি? The sentence of tobacco. আচ্ছা, সেন্টেন্স অর্থ বাক্য, তাই তো? আগে আগে কি এসছে, আমরা কি বলবো, আগে কি সেন্টেন্স এসছে নাকি শব্দ এসছে নাকি ধ্বনি এসছে, কোনটা আগে এসছে বলো তো? শব্দ। আগে কি শব্দ এসছে না? জি স্যার। শব্দের আগে কি এসছে জানো কেউ? বর্ণ। বর্ণ। সবাই বোর্ড দেখতে পাচ্ছো? জি স্যার। Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। সবার ফার্স্টে আমরা যদি একটু দেরি সাজাইতে চাই হয়েছিল। বাংলায়, আমি যেটা কি সবার চিনতে ফার্স্টে এসছে পাবো? হচ্ছে ধ্বনি। ধ্বনি মিন্স থট, THOUGHT। ধ্বনির পরে কি এসছে বলো তো? শব্দ। ধ্বনির পরে শব্দ না, ধ্বনির পরে আসলে শব্দ আসেনি, ধ্বনির পরে এসছে বর্ণ। বর্ণ, যাকে বলে লেটার বা ক্যারেক্টার। ওকে, দেন তারপরে কি বলতে পারবা ধ্বনির পরে বর্ণ, বর্ণের পরে কি এসছে? শব্দ। শব্দ। যেটা হলো ধ্বনি, কথা বলে শেষ যখন করছি। আমরা ধ্বনি, ধ্বনি আর জিনিসটা আমার কি, কথা শুনতে থট পাচ্ছেন? জিনিসটা কি, যখন আমরা মাথার মধ্যে কোনো জি, কিছু চিন্তা করি, যেটা আপনার সাথে চিন্তা কথা করি না বলতে ওটা থট, পারতেছি না। ওইটাই ধ্বনি। আর ওইটা যখন আমরা উচ্চারণ করি তখন কোনো বর্ণ বা কোনো ইশারা ইঙ্গিত এইভাবে কিন্তু উচ্চারণ করি। তারপরে কি আসে? ওয়ার্ড আসে, এক একটা ওয়ার্ড আসে, ওয়ার্ড মানে লেটার। ওয়ার্ড, ওয়ার্ড মানে কি? শব্দ, সংখ্যা, বর্ণ। লাস্ট ওয়ার্ড হচ্ছে বাক্য বা সেন্টেন্স।
এখন তাহলে আমরা এই যে 4টে ধাপ পার হয়ে, এই 3টা ধাপ পার হয়ে 4 নম্বর ধাপে বাক্যে এসেছি, মানে সেন্টেন্স এসেছি। তাহলে সেন্টেন্সের সংজ্ঞাটা কি দাঁড়ায় বলো, কে বলতে পারবে? কে বলতে পারবা আমি সেন্টেন্সের সংজ্ঞা কি দাঁড়ায়? স্যার আমি বলবো। আচ্ছা বলো, বলো সেন্টেন্স সংজ্ঞা বলো। এক বা একাধিক শব্দ পাশাপাশি পাশাপাশি বসে যে আহ, বলো, অনেক সুন্দর যে হচ্ছে, বলো। যে বাক্য তৈরি করে তাকে সেন্টেন্স বলে। হ্যাঁ, নাইস। আর কেউ বলতে পারবা? স্যার আমি বলো। একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। ইয়েস, বক্তার মনের ভাব অবশ্যই সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। সম্পূর্ণরূপে প্রকাশ না করলে সেটাকে সেন্টেন্স বলা যাবে না। যদি বলি আমি দেখি, আমি শুধু দেখি হবে না, আমি দেখি গান, আমি দেখি পড়া, আমি দেখি বই, তাহলে পুরাটা বক্তব্যটা মানে বক্তার বক্তব্যটা মনের ভাব সম্পূর্ণরূপে যখন প্রকাশ করতেছে সেটা একটা প্রপার সেন্টেন্স হবে। যদি আজ্ঞাসা থাকে হাতি হাতি ওড়ে, হাতি কি উঠতে পারে? না স্যার। তাহলে কিন্তু এটা প্রপার সেন্টেন্স না, এলোমেলো হওয়া যাবে না। অবশ্যই সবকিছুর শব্দের মিলন, সঠিক নিয়ম, পূর্ণ অর্থ সবগুলোই থাকতে হবে। তাহলে আমরা সেন্টেন্সটাকে ইংলিশে কিভাবে বলতে পারি? ইংলিশে কে বলতে পারবা সেন্টেন্সের ডেফিনেশন কি ইংরেজিতে? আচ্ছা ঠিক আছে, আমি একটু হেল্প করি। আমি ফার্স্ট অফ অল বলবো, তোমরা মন দিয়ে শুনবা, দেন আমি সবার কাছ থেকে শুনবো ইংলিশে কে কতটুকু বলতে পারে। ঠিক আছে? কি আমি কি বলবো? ওকে স্যার। ওকে স্যার। জি স্যার। আমি তাহলে বলি, a sentence is a combination of words that gives us a logical and complete idea about something or someone. That means কি দাঁড়ায়, বাংলায় কি বলে? সেন্টেন্স এমন একটি যুক্তিযুক্ত এবং সাজানো শব্দের সমষ্টি যেটা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে কোনো কিছু সম্পর্কে বা কোনো ব্যক্তি সম্পর্কে। বুঝছো? আবার বলি আমি, আবার সংজ্ঞাটা আবার বলতেছি, রিপিট করতেছি, তোমরা ভালো করে শোনো। A sentence is a combination of words that gives us a complete and logical idea about someone or something. বুঝতে পারছো? এখন আমরা এটা জাস্ট সংজ্ঞাটা শিখলাম, এটা যদি আমরা খাঁটি বাংলায় সুন্দরভাবে বলতে যাই, তাহলে যে শব্দ সমষ্টি আমাদের কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে পরিপূর্ণ এবং যুক্তিযুক্ত ধারণা প্রদান করে সেটাকেই বাক্য বলে। বা আরো ভাবে আমরা বলতে পারি, দুই বা ততোধিক শব্দ সমষ্টি যদি পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন আমরা তাকে সেন্টেন্স বা বাক্য বলবো। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। স্যার তাহলে একটা সেন্টেন্স হইতে হলে আমি একটা সেন্টেন্স বলো তো, একটা বাক্য বলো, যে কেউ একজন বাক্য বলো, আমি লিখবো। স্যার আমি ভাত খাই। আচ্ছা, আমি ভাত খাই, অনেক সুন্দর একটা বাক্য বলছো। তাহলে এটার ইংলিশ কি হবে জানো তোমরা? আই ইট রাইস। Yes, sir. I eat rice. রাইট 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 কথা বলছো। আই Right. ইট ইট রাইস। তাহলে এখানে বলো তো কয়টা ওয়ার্ড আছে? দুইটা। এখানে দুইটা ওয়ার্ড আছে। এখানে না, ভুল বললা, এখানে 3টা ওয়ার্ড আছে। এই আইটাকেও একটা ওয়ার্ড ধরতে হবে। যদিও আই এখানে একটা বর্ণ, বাট আয়ের একটা স্পেশাল মিনিং আছে। আই মানে আমি, যেহেতু আই মানে এখানে আমি অর্থ দিচ্ছে, তাহলে আই একটা ওয়ার্ড ধরছে। তাহলে 1 2 3, এখানে কোনটা কয়টা ওয়ার্ড আছে? 3টা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে? তিনটা। Yes, sir. 3টা ওয়ার্ড। এখন একটা সেন্টেন্সের যে স্ট্রাকচার থাকে, স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার বোঝো তোমরা? মানে একটা Structure. সেন্টেন্স হইতে হলে কি কি জিনিস লাগে, আমি এখন স্ট্রাকচারটা এখানে লিখবো, তোমরা একটু দেখবা। ঠিক আছে? আমি কিন্তু পরে এগুলো আবার তোমরা কিন্তু ভালো করে শুনবা এবং দেখবা। আমি কিন্তু পরে এক এক করে আবার সবাইকে জিজ্ঞাসা করবো। ঠিক আছে? তাহলে স্ট্রাকচারটা কি সেন্টেন্সের? একটা সেন্টেন্সের স্ট্রাকচারতে প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে হচ্ছে এই যে সাবজেক্ট আর ভার্ব থাকা বাধ্যতামূলক, মানে সাবজেক্ট আর ভার্ব, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। একটা সেন্টেন্স শুধু ভার্ব দিয়েও হইতে পারে, বাট এই দুটা বাধ্যতামূলক না, এটা অপশনাল। এটা একটা সেন্টেন্সে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বুঝতে পারছো?
জি স্যার। আচ্ছা, তাহলে এই যে সেন্টেন্সটা আমরা যে পুরো এই সেন্টেন্সটা লিখলাম, আই ইট রাইস, এই যে সেন্টেন্সটা তিনটা ওয়ার্ড আছে আমরা বললাম, তাহলে তিনটা ওয়ার্ডের মধ্যে কোনটা সাবজেক্ট কে বলতে পারবে বলো তো? আই, সাবজেক্ট হলো আই। রাইস। এখানে হচ্ছে একদম রাইট, এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই। দেন এইটা কি আর এইটা কি কে বলতে পারবে? ইট কি আর রাইস কি কে ইট বলতে পারবে? ভার্ব, ইট ভার্ব, ইট হচ্ছে ভার্ব। ইট। ইট হচ্ছে আচ্ছা, ইট ভার্ব। অর্থ কি? ইট অর্থ কি কে বলতে পারবে? খাওয়া। 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 ইট অর্থ খাওয়া। খাওয়াটা হলে একটা কাজ না? জি ইয়েস স্যার। স্যার। Yes, sir. তাহলে যেইটা দ্বারা কাজ বোঝাবে, কোনো কিছু করা কাজ বোঝাইলেই সেটা কি? ভার্ব। ভার্ব। Verb. তাহলে ইটটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এসইউটি সাবজেক্ট, স্যার এটা হচ্ছে তাহলে ভার্ব, আর অবজেক্ট এটা হচ্ছে কি? কি? এটা হচ্ছে অবজেক্ট। এখন এখন তুমি কে প্রশ্ন করলো অবজেক্ট কি? খুব সুন্দর একটা প্রশ্ন করছে, অবজেক্ট কি? অবজেক্ট কি আমি অবশ্যই বলবো, তার আগে আমি সাবজেক্টটা ক্লিয়ার করি, দেন অবজেক্টে যাব, ঠিক আছে? জি স্যার। সাবজেক্টের সংজ্ঞাটা কি? যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে, যে ব্যক্তি বা বস্তু কাজটা করে সেটাই সাবজেক্ট, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাই এখন যদি আমি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, তোমাকে যদি জিজ্ঞেস করি কে ভাত খায়? আই ইট রাইস। আই ইট রাইস মানে কি? আমি ভাত খাই। জি স্যার। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কে ভাত খায়, কে ভাত খায়? স্যার আমি ভাত খাই। আচ্ছা, তুমি ভাত খাও, তাহলে আইটা যখন এই যে খাই, এই যে ইট, ইট মানে কি খাওয়া না? জি স্যার। ভাগ্যে যখন প্রশ্ন করা হবে কে দিয়ে, তখন সাবজেক্ট পাওয়া যাবে। এখানে বলছে আই ইট রাইস, আমি ভাত খাই, কে খায়? আইটা খায়, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট। কি খায়, এই আইকে আবার যদি জিজ্ঞেস করা যায় আইটা কি খায়, কি খায়? ভাত খায়, তাহলে ভাতটা হচ্ছে অবজেক্ট। আর যেটা কাজ করছে এটা ইট, ইট মানে খাওয়া, একটা কাজ করা, তাহলে এটা কি? ভার্ব বা ক্রিয়া, ভার্ব বা কি? ক্রিয়া। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখবো এখানে, দেখি কে বলতে পারে এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। যে বলতে পারবে সে হাত তোলা বা হ্যান্ড রাইজ করবা, ঠিক আছে? আগে থেকে বলবা না, আমি তাকে যাকে বলতে বলবো সে বলবা, ঠিক আছে? এখানে আমি কি লিখলাম বলো তো, পড়ো একজন। দ্য বুক ইজ অন দ্য টেবল। আচ্ছা, ঠিক আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা কে বলতে পারবে? স্যার আমি। আচ্ছা বলো সাবজেক্ট কোনটা? দে। দি সাবজেক্ট তুমি বলছো হচ্ছে দি, তাই তো? জি দেন স্যার। আর কে বলতে পারবা সাবজেক্ট কোনটা, ওটা ওর কি সঠিক হয়েছে, কে বলতে পারবা? Sir, I think that is the book. বুঝি নাই, স্পষ্ট করে বলো। Sir, the book. বুক, বুকটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, আর কেউ? স্যার আমি একটু ইজ হবে ক্লিয়ার না? করি বিষয়টা তাহলে। আচ্ছা, ইজ, একজন বলছে ইজ, একজন বলছে দি, একজন বলছে বুক, একজন বলছে ইজ, আর কেউ কিছু বলবা? এর আগে আমরা যে সেন্টেন্সটা লিখছিলাম সেটাতে ছিল আই ইট রাইস, আগের সেন্টেন্সটা এটা ছিল, রাইট? জি স্যার। আগের সেন্টেন্সে আমাদের সাবজেক্ট ছিল কি? আই, তাই তো? জি। তার মানে কি তোমরা এটা ধারণা করছো যে সাবজেক্ট শুধুমাত্র একটা ওয়ার্ড হয়, তাই তো? জি না স্যার। অনেক সময় সাবজেক্ট কিন্তু এই গ্রুপ অফ ওয়ার্ড হইতে পারে, মানে একের অধিকও সাবজেক্ট হইতে পারে, বুঝতে পারছো? জি। একটা ওয়ার্ডই যে সাবজেক্ট হবে তার কোনো নিশ্চয়তা নাই, অনেক সময় একাধিক ওয়ার্ড, মানে 2 ওয়ার্ড 3 ওয়ার্ড 4 ওয়ার্ড মিলেও একটা সাবজেক্ট হইতে পারে, বুঝতে পারছো? এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আগের এই সেন্টেন্সটাতে যেটা সাবজেক্ট হচ্ছে দি বুক, বইটি, পুরাটাই সাবজেক্ট। দি বুক মানে বইটি, এটা পুরাটাই সাবজেক্ট, বুঝতে পারছো? জি স্যার। Sir, দ্য বুক ইজ অন দ্য টেবল, ইজটা এখানে ভার্ব, ইজটা এখানে কি? ভার্ব। ভার্ব। অন দ্য টেবল, অন দ্য টেবল এটা কি তাহলে বলো তো? অন দ্য টেবল হলো অবজেক্ট। অবজেক্ট, ও বি object. কিন্তু এক্সটেনশনও আমরা বলতে পারবো, মনে থাকবে সকল অবজেক্ট কিন্তু এক্সটেনশন, বাট সকল এক্সটেনশন অবজেক্ট না, এটা মাথায় রাখবা।
এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। স্যার তাহলে অবজেক্ট প্লাস এক্সটেনশন লেখা হয় কেন? অবজেক্ট প্লাস এক্সটেনশন কেন লেখা হয়, তাহলে আমি আরেকটা উদাহরণ দিই, তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। ঠিক আছে, আমি এখানে একটা লিখি। ভিডিও দিয়ে নাকি? আচ্ছা, এখানে আমি একটা বড় লং সেন্টেন্স লিখছি আলভি রিডস আ বুক টু ইমপ্রুভ হিজ নলেজ। আলভি বই পড়ে তার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য বা উন্নত করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে বলো তো সাবজেক্ট কোনটা? হিজ। আলভি। কে বই পড়ে? বই কে পড়ে? আলভি। তাহলে আলভি, আমি বই যে পড়ে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে আলভি পড়ে, তাহলে আলভি হচ্ছে সাবজেক্ট। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, রিডস, রিডস মানে পড়া, পড়াটা একটা কাজ না? জি স্যার। তাহলে কাজ, তাহলে যেহেতু কাজ তাহলে এটা কি হবে? ভার্ব। ভার্ব হবে। আলভি কি পড়ে? কি পড়ে আলভি? বই পড়ে। বই পড়ে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কিসের জন্য পড়ে? টু ইমপ্রুভ হিজ নলেজ মানে তার হ্যাঁ, তার জ্ঞান বৃদ্ধির জন্য পড়ে, তার জ্ঞানকে উন্নত করার জন্য পড়ে। এই পুরাটা হচ্ছে এক্সটেনশন। এক কথায় প্রিপজিশনের পরে যেটুকু থাকবে পুরাটাই এক্সটেনশন। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার, যে অবজেক্টের পরে প্লাস দিয়ে এক্সটেনশন কেন থাকে? যদি আমরা ওয়ার্ড সেন্টেন্সকে বড় করতে চাই তখন অবজেক্টের পরে অবশ্যই যেটা থাকবে সেটা এক্সটেনশন। আমি যদি এটা যদি নাও লিখতাম, এইটা যদি নাও লিখতাম আলভি রিডস এ বুক, আলভি একটি বই পড়ে, এটা কিন্তু একটা পুরো সেন্টেন্স হয়ে যেত। বাট আমি আরেকটু জুড়ে দিলাম টু ইমপ্রুভ হিজ নলেজ, তার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য, তার জ্ঞানকে শাণিত করার জন্য বইটা পড়ে। যেটুকু আমি এক্সট্রা যুক্ত করব ওইটাই হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন আমি যুক্ত করতেও পারি, নাও যুক্ত করতে পারি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমাকে কিন্তু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি কিন্তু বুঝতে পারবো না কে বুঝতে পারছো কে বুঝতে পারছো না। আচ্ছা, যতটুকু আমি করালাম এইটুকুর মধ্যে কার কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বলো, আমি সেখানে আবার রিপিট করব। আমি যতটুকু বলছি সবাইকে বুঝতে পারছো? Yes, sir. কোনো অস্পষ্টতা আছে? স্যার বলো বলো। সাবজেক্টের সংজ্ঞাটা কি আরেকবার? আচ্ছা, আমি সাবজেক্টের সংজ্ঞাটা আবার বলতেছি। সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে বা কাজটা করে, সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে তাকেই সাবজেক্ট বলে। যে কাজ করবে সে কিন্তু একটা ব্যক্তি হতে পারে, মানে মানুষও হতে পারে বা কোনো বস্তু হতে পারে। একটা বস্তু কিন্তু সাবজেক্ট হইতে পারে, শুধু ব্যক্তি হবে এমন কিছু না। আমি একটা বস্তুবাচক সাবজেক্ট এখানে লিখে দিব। এখানে এই যে দিব, এটা কি মানুষ না এটা ব্যক্তি না বস্তু বলো তো? বস্তু। বস্তু, তাহলে কিন্তু বস্তু সাবজেক্ট হইতে পারে, এবং একটা ওয়ার্ড না হয়ে একাধিক ওয়ার্ডও কিন্তু সাবজেক্ট হইতে পারে, পারে না? জি Yes, স্যার। স্যার। আমাদের সাবজেক্টের সংজ্ঞা আসবে যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে বা কাজ করে তাকেই বলে সাবজেক্ট। আমরা যদি ক্রিয়াকে মানে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি যেটা পাবো সেটা হবে আমাদের সাবজেক্ট। মনে থাকবে? জি স্যার। Yes, স্যার। তাহলে সাবজেক্টের সংজ্ঞাটা একজন বলো, যে আমাকে কোশ্চেন করলো সাবজেক্টের সংজ্ঞাটা বলতে, সে বলো সাবজেক্টের সংজ্ঞাটা, শুনবো। যে ব্যক্তি বা বস্তু কার্য সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেন্টেন্সের সাবজেক্টকে কিভাবে চিনবো? কি দিয়ে প্রশ্ন করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। আমরা যদি ভার্বটাকে মানে ক্রিয়াটাকে কি দিয়ে প্রশ্ন করি, যেই উত্তরটা আমাদের আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। মনে থাকবে? ইয়েস স্যার। আচ্ছা, আর সাবজেক্ট যে কাজটা করে সেই কাজটা হচ্ছে অবজেক্ট। মনে থাকবে? এই যে এখানে কি বলছি, আলভি রিডস আ বুক, আলভি একটি বই পড়ে। কে বই পড়ে? আলভি পড়ে। আলভি, আলভি বই পড়ে। আলভি সাবজেক্ট, কি পড়ে? বই পড়ে। বই পড়ে। বই পড়ে, তাহলে বই বইটা পড়ে। হচ্ছে object। আর অবজেক্ট। পড়াটা হচ্ছে কি একটা কাজ, এটা ভার্ব। হচ্ছে ভার্ব। বুঝলে? ভার্ব। ইয়েস স্যার। ঠিক আছে, এখন আমরা যাব ভার্বে। কিসে যাবো এবার? ভার্বে। ভার্বে। ভার্ব। তাহলে ভার্বের সংজ্ঞাটা কি হয় বলো তো?
যে ওয়ার্ড দিয়ে সাবজেক্টের কোনো কাজকে বোঝায় তাকে ভার্ব বলা হয়। কি স্যার বললাম এটা বলো? স্যার এটাতে বলো। বলা যায় না যে কোনো কিছু করা বা হওয়াকে বোঝায় ভার্ব? অবশ্যই বলা যায়, কেন বলা যাবে না? যেই শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা কোনো কিছু হওয়া বা করা বোঝায় সেইটাই। তুমি ইজি ওয়েতে বলো, কোনো সমস্যা নাই। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। আচ্ছা, আর ভার্ব কিন্তু একটা বাক্যের অনেক ক্রুশিয়াল পার্ট। ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তুমি আমাকে এমন একটা সেন্টেন্স বলতে পারবা যেটাতে ভার্ব নাই? পারবা কে বলতে? বলতে পারবা? এলিফ্যান্ট ক্যান ফ্লাই। এলিফ্যান্ট ক্যান্ট ফ্লাই। আচ্ছা, আমি তাহলে এখানে লিখে এটাতে কোনো ভার্ব নাই? স্যার আছে, খান। একজন বলেছে এলিফ্যান্ট ক্যান ফ্লাই, can't fly, দ্যাট মিন্স হাতি উঠতে পারে না। এখানে ভার্ব নাই, এখানে ভার্ব নাই। স্যার আছে, কোনটা বলো তো? ফ্লাই। ফ্লাই ফ্লাই স্যার। ফ্লাই ওড়া। হ্যাঁ, উড়া। উড়াটা একটা কাজ না, এটা হচ্ছে ভার্ব। আর এটা হচ্ছে কি, এটাও কিন্তু ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, মানে মডাল অক্সিলারি। এটাও ভার্ব, এটার সাথে এটা রিলেটেড। এটা হচ্ছে মেইন ভার্ব আর এটা হচ্ছে অক্সিলারি স্যার ভার্ব, অক্সিলারি মডাল ভার্ব। যখন স্যার আমরা এটা লেখা মডাল অধ্যায় শিখবো, তখন আমরা অক্সিলারি গুলো শিখে যাবো, ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখবা সবসময় যে একটা সেন্টেন্সে কখনোই ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হইতে পারে না, মনে থাকবে? স্যার তাহলে এটা লেখা যায় না যে দ্য গার্ডেন ইজ বিউটিফুল? দ্য গার্ডেন ইজ বিউটিফুল। বিউটিফুল, দি গার্ডেন ইজ বিউটিফুল, অনেক সুন্দর। এটা কি একটি ভার্ব নাই? আছে, কোনটা? বিউটিফুল। আচ্ছা, একজন বলছে বিউটিফুলটা হচ্ছে ভার্ব, তাই তো? বিউটিফুল অর্থ কি? বিউটিফুল অর্থ কি বলো তো? খুব সুন্দর। বিউটিফুল সুন্দর। অর্থ সুন্দর। সুন্দর দিকে কি কোনো কাজ দ্বারা বোঝাচ্ছে? না স্যার। তাহলে স্যার কিভাবে ভার্ব হয় সুন্দর? স্যার ভার্ব কি ইজ হবে? Yes, right. You are absolutely right. এখানে হচ্ছে ভার্ব হচ্ছে is, এবং ইজের কোনো এখানে স্পেসিফিক অর্থ খুঁজে তোমরা পাবে না। দি গার্ডেন ইজ বিউটিফুল, বাগানটি হয় সুন্দর। এখানে এই যে ইজ, হয় অর্থ দিচ্ছে। হওয়া মানে কি? কোনো কিছু হওয়া, হওয়া বা করা। তাহলে এটা কি ভার্ব না? জি স্যার। দেখছো, জি, স্যার। মানে ভার্ব ছাড়া তোমরা একটা সেন্টেন্সও বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি ভার্ব ছাড়া কেউ একটা সেন্টেন্স বলতে পারো তাকে আমি একটা গিফট দিব। যাও বলো দেখি কে পারো, পাবে? কে ধরবে বাজি? আমার সাথে চ্যালেঞ্জ দিবে কে যে ভার্ব ছাড়া একটা সেন্টেন্স বানাই দিবে? আচ্ছা, বাদ দিই, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তাহলে ভার্বের সংজ্ঞাটা আরেকজন বলো তো। যে ওয়ার্ড দিয়ে সাবজেক্টের কাজ বোঝায় তাকে ভার্ব বলে। আচ্ছা, আরেকজন বলো, একটু সহজ ভাবে বলো। সহজ ভাবে কিভাবে বলতে পারি স্যার বলো? ভার্ব ছাড়া সেন্টেন্স যেমন হোয়াট এ গ্রেট ডে, এটা লেখা যায় না? হোয়াট এ গ্রেট ডে। হোয়াট এ গ্রেট ডে। হোয়াট এ গ্রেট ডে, কি চমৎকার দিন। কি চমৎকার দিন কি? আজকের দিনটা অনেক, হোয়াট এ গ্রেট ডে। এখন যখন আমরা বলবো এই ওয়ার্ডে কোনটা ভার্ব আছে কি নাই বলো তো কেউ? এই যে পুরো সেন্টেন্সটাতে ভার্ব আছে কোথাও? কেউ বলতে পারবা? স্যার গ্রেট। আচ্ছা, একজন বলছে গ্রেটটা হচ্ছে ভার্ব একটা। আচ্ছা, আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলি। হোয়াট এ গ্রেট ডে, কি সুন্দর দিন। এখন মনে করো তুমি সকালবেলা বাইরে গেছো, বাইরে গিয়ে দেখছো অনেক রৌদ্রোজ্জ্বল, অনেক সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, তো তখন তুমি বললা হোয়াট এ গ্রেট ডে, কি সুন্দর দিন।
এইটা একটা কথা বললা, তাহলে ওই দিনটা, যে দিনটাকে তুমি বললা, মানে এইটা বলা উচিত ছিল না, আজকের দিনটা অনেক সুন্দর দিন, এমন এমন না হবে না সেন্টেন্সটা? ইয়েস স্যার। সেন্টেন্সটা পুরো, এখানে পুরো সেন্টেন্স হয়নি। আমরা হয়তো সামান্য সময় বলি হোয়াট এ গ্রেট ডে, কত সুন্দর দিন। আসলে দিনটা কোন দিনটা সেটা বলো। আজকের দিনটা অনেক সুন্দর দিন, যখনই তুমি লিখবা যে আজকের দিনটা অনেক সুন্দর দিন, তখনই কিন্তু তোমার ভার্ব চলে আসবে। তুমি এটা পুরা সেন্টেন্স, পুরা এই সেন্টেন্সটা যে লিখছো, এই সেন্টেন্সটা তুমি এখনো পুরা হয় নাই, মানে তুমি কিছুটা উজ্জ্বল রাখছো। হোয়াট এ গ্রেট ডে, যখন আমরা কোনো কিছু বলি হোয়াট এ গ্রেট ডে, হোয়াট এ গ্রেট গিফট, হোয়াট এ পিকচার, হোয়াট এ নাইস সিনারি, যখন আমরা এগুলা বলি তখন কিন্তু আমাদের সামনে কিছু দেখি, যে সিনারিটা দেখলাম বা একটা দিন দেখলাম বা একটা গিফট দেখলাম, দেখার পরে বলি এই গিফটটা অনেক সুন্দর, এই দিনটা অনেক সুন্দর, এই সিনারিটা অনেক সুন্দর। কিন্তু আমরা পুরাটা না বলে আমরা বলি হোয়াট এ গ্রেট ডে, হোয়াট এ গ্রেট সিনারি, হোয়াট এ নাইস গিফট, এটা বলি। কিন্তু পুরাটা যদি আমরা বলতে যাই তখন অবশ্যই ভার্ব লাগবে। এবং ভার্ব লাগবে যখন আমরা যখন বলি তখন আমরা এটা বলতে পারবো, বাট যখন আমরা ফর্মাল ওয়ার্ডে লিখবো তখন ভার্বগুলা লিখতে পারবো না। আজকের দিনটাই যে গ্রেট ডে, গ্রেট দিন, এইটা বলতে হবে, আর বললে পারে অবশ্যই অবশ্যই ভার্ব চলে আসবে। বুঝতে পারছো? এভরিওয়ান গেট ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? নো স্যার। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা, একটি বাক্য যখন আমরা লিখি, একটি বাক্যে ভার্ব কিন্তু, ভার্বের কিন্তু অনেকগুলো রূপ আছে, বুঝছো? ভার্বের কি আছে? অনেকগুলো রূপ আছে। অনেকগুলো অনেকগুলো রূপ রূপ আছে। আছে। তাহলে ভার্বের যে রূপগুলো আছে, আমি ভার্বের রূপগুলো এখন এখানে লিখবো, ভার্বের বিভিন্ন রূপ আমরা এখানে লিখবো। একটি বাক্যে ভার্ব সাধারণত 6 ভাবে বসতে পারে। কয় ভাবে বসতে পারে? 6 ভাবে। আচ্ছা, আমি কিন্তু যেগুলা বলতেছি এগুলা কিন্তু আবার আমি এক এক করে আস্ক করব, তখন যদি ভুলে যাও তাহলে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে। বুঝতে পারছো? একটা হচ্ছে কি, প্রথম ওয়ান হচ্ছে বেস ফ্রম। কি বলবে? বেস ফ্রম। বেস ফ্রমে বসতে পারে। প্রেজেন্ট ফর্মে বসতে পারে। পাস্ট ফর্মে বসতে পারে। পাস্ট পার্টিসিপল ফর্মে বসতে পারে। জিরান্ড রূপে বসতে পারে। and infinitive means present. এই 6 ভাবে একটা বাক্যে ভার্ব স্যার বসতে পারে। নিচেরটা কি বলছেন? এটাকে বলে ইনফিনিটিভ, 2 প্লাস প্রেজেন্ট ফর্ম, 2 প্লাস প্রেজেন্ট ফর্ম, একে বলে ইনফিনিটিভ। আই এন এফ আই এন আই ইনফিনিটিভ। মনে থাকবে? জি স্যার। এখন এখন আমরা এখানে কিছু শর্ট ফর্মে বলে, শর্ট ফর্ম আমি ইউজ করব। বারবার তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ড ফর্ম বা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম বলতে পারবো না। তাহলে এগুলোর প্রত্যেক শর্ট ফর্ম আছে। এই যে প্রেজেন্ট ফর্মের শর্ট ফর্ম হচ্ছে ভি1, একে আমরা বলি ভি1। ভি1 বললে প্রেজেন্ট ফর্ম। কি বলবো? একে ভি1 কি বলবো? V1। ভি1, ভি1 মানে প্রেজেন্ট ফর্ম। এটা পাস্ট ফর্ম হচ্ছে ভি2, এটা কি? ভি2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম। আর এটা হচ্ছে ভি3 V3। মানে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর এটা হচ্ছে জিরান্ড। জিরান্ড মানে ভি1 প্লাস আইএনজি। কোনো কিছু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, ভি1 মানে কি? ভি1 মানে কি বলতো? কেবল লিখছি আমি, কিন্তু ভি1 মানে কি? প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মের সাথে যখন আমরা আইএনজি দেবো তখন সেটা কি বলবে? জিরান্ড। কি বলবে? জিরান্ড। জিরান্ড। ঠিক সেম ইনফিনিটিভ, যখন 2 প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবো তখন এটাকে কি বলবে? ইনফিনিটিভ। কি বলবে? ইনফিনিটিভ। 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 2 প্লাস ভি1 মানে ইনফিনিটিভ, 2 প্লাস ভি1 মানে কি? ইনফিনিটিভ। আচ্ছা, এইগুলো কিন্তু তোমাদের মাথায় একদম সেট আপ করে নিতে হবে। তোমাদের প্রয়োজন হয় তোমরা নোট করে নিতে পারো, কারণ আমরা যেগুলো পড়াবো তোমাদেরকে এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন তোমরা পাইবা না ক্যান্ডিডেট। ঠিক আছে?
এবং যদি এর বাইরে থেকেও থাকে তবু এই নিয়মের মধ্যেই থাকবে, তোমরা সবগুলো পারবা যদি প্রপারলি এগুলো আত্মস্থ করতে পারো। আমি যে লেকচার গুলো দিব এগুলো তোমরা খুব কনসিয়াসলি শুনবা এবং নোট করবা, এবং আমি যে হোমওয়ার্ক গুলো দিব সেগুলো যদি প্রপারলি করো এবং জমা দিতে পারো, তাহলে আমি তোমাদের অ্যাসিওর দিতে পারি যে তোমরা পরীক্ষার সমস্ত কোশ্চেন অনেক সুন্দরভাবে সলভ করতে পারবা। বুঝতে পারছো? জি স্যার। স্যার খালি একটা পুরা সেন্টেন্সে আমরা 6 প্রকারের ভার্ব দেখতে পারি। তার মধ্যে বেস ফর্ম থাকতে পারে, প্রেজেন্ট ফর্ম V1 থাকতে পারে, পাস্ট ফর্ম V2 থাকতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্ম V3 থাকতে পারে, জিরান্ড মানে V1 প্লাস আইএনজি থাকতে পারে, ইমপ্যাক্ট ইনফিনিটিভও থাকতে পারে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা একটা ভার্ব, আমি একটা সেন্টেন্স লিখবো, ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা আর সাবজেক্ট কোনটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে দিব। পারবা তো? স্যার। ইয়েস ইয়েস স্যার। আচ্ছা, স্যার। আমি কি তাহলে এখন বোর্ডটা মুছে দিব? জি স্যার। আচ্ছা, আমি এখানে কি লিখলাম বাক্যটা পড়ো তো একদম। রাহিম প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। আচ্ছা, অনেক সুন্দর বলেছো। রহিম প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস, তাই তো? জি স্যার। কে খেলে? কে খেলে? স্যার রাহিম। রহিম খেলে। তাহলে এখানে রহিমটা কি? সাবজেক্ট। সাবজেক্ট। কি খেলে? কি খেলে? ফুটবল। ফুটবল। ফুটবলটা কি? সাবজেক্ট। ভার্ব। ভার্ব। ফুটবল কি খেলে? যেটা খেলে সেটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট অবজেক্ট। আর প্লে খেলে, খেলাটা একটা কাজ না? প্লেস ভার্ব। ভার্ব। খেলাটা কি? ভার্ব। ভার্ব। খেলাটা হচ্ছে ভার্ব, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে একটা বেশি সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। বাদ বাকিটুকু কি? এক্সটেনশন। এক্সটেনশন। ইয়েস, রাইট। বাদ বাকিটুকু এক্সটেনশন। ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। এখন আমি আরেকটা সেন্টেন্স লিখবো, এখানে আমি কোনো কথা বলবো না। কে দেখে আগে উত্তর দিতে পারে? স্যার এটা কি র্যাপিড ফায়ার রাউন্ড? ইয়েস, র্যাপিড ফায়ার রাউন্ড। আমি কি লিখছি? এখানে লিখছি আই এম টিচিং ইউ, আমি তোমাদের শিক্ষা দিচ্ছি। এখানে কে সাবজেক্ট বলো? আই। আই। রাইট, আই। এখানে ভার্ব কে? টিচিং। এখানে হচ্ছে টিচিং ভার্ব, অবশ্যই টিচিং ভার্ব। তবে এই দুইটাই একসাথে ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি আর এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটা পুরোটাই ভার্ব। আর অবজেক্ট কে? ইউ। ইউ। ইউ, রাইট। এটা হচ্ছে অবজেক্ট। ভেরি গুড, ভেরি গুড। তোমরা অনেক ইন্টেলিজেন্ট, অনেক সহজ করে ধরতে পারছো। বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে ভার্বের আবার ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন মানে কি? মানে ভাগ আছে। ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাবে? দুই ভাগে। দুই ভাগের মধ্যে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব, আর সক্রিয় ক্রিয়া। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন নন ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব। ইয়েস, রাইট। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে যে ভার্ব ভার্ব দ্বারা দ্বারা হ্যাঁ বলো। যে ভার্ব দ্বারা সাধারণত টেন্স নির্ণয় করা যায়। টেন্স পড়ছো তোমরা কখনো? টেন্স জানছো? জি টেন্স স্যার। মানে কি? যে ট্রেনে আমরা চড়ি ওই ট্রেন নাকি মেট্রো রেল? কে বলতে পারবে? টেন্স মানে বোঝো? টেন্স মানে কি? রেলগাড়ি নাকি আমরা মেট্রোতে চড়ি ওই মেট্রো? কোনটা? কাল বুঝায়
টেন্স মানে আমরা যে রেলগাড়িতে চড়ি ওই রেলগাড়িও নাই, আবার মেট্রো না। টেন্স একটা গ্রামাটিক্যাল টার্ম, যেটা এই যে কিছুক্ষণ আগে আমার একটা স্টুডেন্ট বললো কাল, রাইট? টেন্স শব্দ অর্থ কাল, মানে কাজটা কোন সময়ে করা হয় সেইটা দ্বারা টেন্স বোঝায়। যখন আমরা টেন্স অধ্যায় পড়বো অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করবো টেন্স সম্পর্কে, তখন তোমার টেন্স অনেক ইজিলি ক্যাচ করতে পারবে। এখন আপাতত জানো যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। বললাম কি বললাম সংজ্ঞাটা? যে ভার্ব দ্বারা যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায়, যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। কি ভার্ব বলে? ফাইনাইট ভার্ব। আচ্ছা তাহলে বলো তো ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? কে পারবে? স্যার নট ফাইনাইট। নট নাই, নন নন নন, নিচেরটা হচ্ছে নন ফাইনাইট। যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে, আর যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ক্লিয়ার? জি স্যার। এখন বলো নন Yes, sir. ফাইনাইট ভার্ব কাকে বলে? স্যার কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব কাকে বলে? কে পারবে? যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আর ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব দ্বারা টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। ভার্ব বলে। গুড, গ্রেট জব, গ্রেট জব, অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা ভার্ব, আমরা এখন সাবজেক্ট এবং ভার্ব জানলাম, এখন আমরা জানবো হচ্ছে অবজেক্ট। কি জানবো? অবজেক্ট। আমি কি এটা মুছবো বোর্ডটা? জি স্যার। ওকে, হ্যাঁ বলো, কে কিছু বলবা? স্যার হ্যাঁ বলো। বলো বলো বলো, কিছু বলবা? নো স্যার। ওকে, তাহলে আমি বোর্ডটা মুছি এবং আমি অবজেক্ট নিয়ে একটু আলোচনা করবো আজকে, দেন কমপ্লিমেন্ট, ঠিক আছে? জি স্যার। তোমরা কি আমার ক্লাসে বোর হচ্ছ নাকি? না স্যার। কে কে বোর হচ্ছ হাত তোলো, তার একটা করে চকলেট দিব। যে যে বোর হচ্ছে তাকে একটা করে চকলেট দিব। হচ্ছ? শোনো, তোমাদেরকে কিন্তু কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে। কনসিস্টেন্সি গিভস আস সাকসেস। যদি আমরা প্রতিনিয়ত করতে থাকি একটা কাজ, তাহলে সেই জিনিসটা আমাদের কিন্তু সাকসেসফুল হইতে সাহায্য করবে। আমি আজকে ক্লাসে জয়েন করলাম, কালকে করলাম না, আজকে হোমওয়ার্ক করলাম, কালকে করলাম না, তাহলে এইটাতে আমাদের কিন্তু সাকসেস আসবে না, যতই আমরা মেধাবী হই না কেন। তাহলে আমাদের কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। দ্যাট মিনস আমরা যদি রেগুলারের কাজ, প্রতিদিনের কাজ প্রতিদিন করি, প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন করি, প্রতিদিনের পড়াটা প্রতিদিন করি, তাহলে আমরা সাকসেসফুল হইতে পারবো। বুঝতে পারছো? ইয়েস স্যার। থ্যাংক ইউ রায়ান, বোর না হওয়ার জন্য। আচ্ছা, তার আগে আমরা সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে কি সেটা কি তোমরা জানো? সাবজেক্টের বাংলা কি? ক্রিয়া। আচ্ছা, তিনটার বাংলা মানে আমাদের জানতে হবে না? কালকে যদি তোমার বাবা মা জিজ্ঞেস করে তোদের ছাত্র ইংলিশ ক্লাস করাইছে, তো সাবজেক্টের বাংলা কি বলতো, তখন যদি তোমার বলতে না পারো তাহলে তোমাদের মা বাবা আমাকে পানিশ দিবে যে স্যার কি শিখাইছে, ছাত্ররা এখন সাবজেক্টের মানে বলতে পারছে না। সাবজেক্ট মানে কে বলতে পারবে বলো তো? বাক্য। সাবজেক্ট মানে কর্তা, রাইট? সাবজেক্ট মানে কর্তা। সাবজেক্ট মানে কি? কর্তা। আচ্ছা, ভার্ব মানে কি? ক্রিয়া। ভার্ব মানে কর্ম বা ক্রিয়া, মনে থাকবে, ক্রিয়া। আর অবজেক্ট মানে কি? বাকি অংশ না। অবজেক্ট মানে বস্তু, মানে যার উপর যেটা করা হয় সেটা অবজেক্ট। বস্তু অংশ বা বাকি অংশ যেটা বলবা সেটা, ঠিক আছে? মনে থাকবে? তাহলে আমি
কেউ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে সাবজেক্ট মানে কি, কি বলতে হবে? কর্তা, কর্তা, আর ভার্ব মানে কি? ক্রিয়া, ক্রিয়া, ক্রিয়া। আর অবজেক্ট মানে কি? বস্তু। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন আমরা অবজেক্টে যাব। অবজেক্ট, ঠিক আছে? অবজেক্টের সংজ্ঞা কে বলতে পারবে? একটু গেস করো তো। অবজেক্টের সংজ্ঞা কে বলতে পারবে? অবজেক্ট কাকে বলে? কে বলতে পারবে? ডেফিনেশনটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অবজেক্ট? যে ওয়ার্ড দ্বারা বস্তুকে বোঝায় তাকে অবজেক্ট বলে। আর কে বলতে পারবা? কেউ বলতে পারবা? একটু জোরে, রেইজ ইওর ভলিউম, রেইজ ইওর ভলিউম। এই কণ্ঠস্বরটা একটু বাড়াও এবং বলো, সাহস নিয়ে বলো, কোনো সমস্যা নাই। আমি কি বাঘ নাকি ভাল্লুক? আমি তো ক্যামেরার এপার থেকে তোমাকে মারতে পারবো না, তো তুমি সাহস নিয়ে বলে ফেলো, সমস্যা নাই। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুকে বোঝায় তাকে বলে অবজেক্ট আচ্ছা, বলে। গুড। আর কে বলতে পারবা? আমি একটু সহজ ভাষায় বলি, ঠিক আছে? তোমরা একটু মাথায় রাখো। কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়ার কাজটি করে। কি বললাম? কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়ার কাজ করে। রাইট। কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়ার কাজটি করে, দ্যাট মিন্স সাবজেক্ট যাকে অবলম্বন করে ভার্বের কাজ করে তাকেই অবজেক্ট বলে। সহজ কথায় আমরা বলতে পারি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটি পাওয়া যায় সেটাই হবে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট কিভাবে পাবো বলতো? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেই উত্তরটা আমরা পাবো সেটা হবে আমাদের অবজেক্ট। মনে থাকবে? জি স্যার। বলো তো কি বলো এবার অবজেক্টের সংজ্ঞাটা বলো, ডেফিনেশনটা বলো। আমি কি বললাম? ভার্বকে কি বা কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমি এখন একটা এক্সাম্পল দিব, ওই এক্সাম্পল দিয়ে তুমি কে বা কাকে দ্বারা প্রশ্ন করে আমাকে অবজেক্টটা বের করে দিতে হবে। আইডেন্টিফাই কিন্তু তোমাদের করতে হবে, আমি কিন্তু বলবো না, ঠিক আছে? ঠিক আছে। আমি কি লিখলাম বলো তো? The The dog boy eat the bone. দ্য ডগ ইট দা বোন। কুকুরটি পাউরুটিটি খায়। তাহলে এখানে বলতো অবজেক্ট কোনটা? আমি সাবজেক্ট ভার্বে যাব না, এখন যেহেতু অবজেক্টে চলে এসেছি আমরা অবজেক্টে যাব। অবজেক্ট, তাহলে আমি কি বললাম? ভার্বকে আচ্ছা, ভার্বকে বোন কে না, বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে? এই যে খায়, খাইটা ভার্ব না? এখানে ভার্ব কোনটা? ইট, খাই, খাই। তাহলে একে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কি বা কাকে? কি খায়? কি খায়? কুকুরটি কি খায়? বোন খায় মানে বোন, হাড্ডি। হাড্ডি, বোন খায়। তাহলে বোনটা কি? জীবনটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, বোনটা কি? অবজেক্ট। অবজেক্ট। জীবনটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছো? জি স্যার। কেউ বুঝতে পারো না এমন কেউ আছে? আমি তাহলে আরেকটা সেন্টেন্স লিখি, দেখি কে বলতে পারে। অনেক ইজি ওয়ার্ড লিখেছি। আই পানিশ হিম, আমি তাকে শাস্তি দিই। এখানে পানিশ, পানিশ মানে শাস্তি দেবে, এটা কি ভার্ব? ভার্ব, কাকে পানিশ করি? কাকে পানিশ করি? তাকে। তাকে, তাকে, তাকেটা কি? অবজেক্ট। অবজেক্ট, রাইট, তাকেটা হচ্ছে অবজেক্ট। আর কে অবজেক্ট, পানিশ স্যার, করে? আপনি আমি পানিশ করি। আপনি আমি বলছিলেন পানিশ না করি, যে এটা হচ্ছে কি? সাবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্ট, বুঝতে পারছো? স্যার আপনি বলছিলেন না যে বস্তুকে অবজেক্ট বলে, বলো শোনা। মানে আপনি বলছিলেন যে বস্তুকে যে অবজেক্ট বলে। আচ্ছা, অবজেক্ট আমি বলছি বস্তু অংশ, আমি শুধু বলি নাই বস্তু। অবজেক্ট বস্তু হইতে পারে, আবার মানুষও হইতে পারে। অবজেক্ট সবসময় যে একটা বস্তুই হবে এমন না। বস্তু অংশ মানে বস্তু হইতে পারে এবং মানুষও হইতে পারে। ও আমি শুধু বস্তু বলি নাই, বস্তু অংশ বলছি, যেটা দ্বারা মানুষ এবং বস্তু
মানে যার জীবন আছে এবং যাদের জীবন নাই সবগুলাকেই বুঝাইতে পারে। বুঝতে পারছো? জি স্যার। স্যার ওকে, এখন অবজেক্টের আবার ক্লাসিফিকেশন আছে। অবজেক্ট দুই প্রকার। এর আগে আমরা বলছি সাবজেক্ট কয় প্রকার বলছি? স্যার বলি নাই, কারণ সাবজেক্টের ক্লাসিফিকেশন নাই, সাবজেক্ট হিউজ হইতে পারে। ভার্ব, ভার্বের ক্লাসিফিকেশন কয় প্রকার? ভার্ব কয় প্রকার? দুই প্রকার। দুই কি কি প্রকার। ছিল? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ফাইনাইট ভার্ব, নন ভার্ব। ফাইনাইট ভার্ব। রাইট, Direct সেম verb, সেম non টপিকে direct verb। অবজেক্ট দুই প্রকার। অবজেক্ট কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। আমি এটা লিখবো এখন, অবজেক্ট দুই প্রকার। তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি। হাত চালু হইতে তো। অবজেক্ট দুই প্রকারের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি বললাম? একটা ডিরেক্ট ডিরেক্ট অবজেক্ট আর একটা অবজেক্ট, ইনডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে ডিরেক্ট অবজেক্ট কাকে বলে আর ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলে সংজ্ঞাটা আমি বলতেছি। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে ডিরেক্ট অবজেক্ট বলে। ভার্ব কে হোয়াট দ্বারা, হোয়াট মানে কি কি? জানো তো? Yes, sir. তাহলে আমরা কি বললাম? ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় সেটা হবে আমাদের ডিরেক্ট অবজেক্ট। মনে থাকবে? জি স্যার। কি বললাম একটু সংখ্যাটা বলো, ইস্তিয়াক ভার্ব বলো, ইস্তিয়াক বলো। ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে যে তাকে ডিরেক্ট অবজেক্ট বলে। ওকে, রাইট। এখন আমরা ইনডিরেক্ট অবজেক্টের সংজ্ঞা শিখবো। ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে, WHOM, হুম মানে কি? হুম মানে কি জানো কেউ? কারা? হুম মানে কাকে, হুম মানে কি কাকে? কাকে, হোয়াট মানে কি? তাহলে ভার্বকে হুম দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যাবে সেটা হবে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, তাহলে ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর ভার্বকে হুম দ্বারা মানে কাকে দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। মনে থাকবে? জি স্যার। বুঝতে পারছো সবাই? জি স্যার। কে কে বুঝতে পারেন নাই হাত তোলো। সবাই বুঝতে পারছো? জি স্যার। তাহলে কি আমি এখন আমার নেক্সট যেটা কমপ্লিমেন্টে যেতে পারি? তাহলে কমপ্লিমেন্টে যাই, আমি বোর্ডটা ক্লিন করি। স্যার ওকে, থ্যাংক ইউ। আমরা কিন্তু সাবজেক্টের অর্থ, ভার্বের অর্থ এবং অবজেক্টের অর্থ মানে বাংলা অর্থটা জেনেছি। কমপ্লিমেন্টের বাংলা কি কে বলতে পারবে? কে বলতে পারবে কমপ্লিমেন্টের বাংলা কি? ইস্তিয়া বলো, কমপ্লিমেন্টের বাংলা কি? স্যার পারি না। পারো না? এনিওয়ান? ফাইজ হোসেন পারবা? আয়ান, না স্যার। মুরসালিন, কেউ না? ওকে, তাহলে আমি বলে দিই, কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা কি হবে? পরিপূরক।
পরিপূরক, মনে থাকবে? কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক। আমি এখন কমপ্লিমেন্টের সংজ্ঞাটা তোমাদেরকে বলতেছি, তোমরা মন দিয়ে শুনো, মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেন্টেন্সে সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে বা অবজেক্টের পরে, সেন্টেন্সে আমি যেটা বলি আবার বলি, সেন্টেন্সে সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে বা অবজেক্টের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ বসে তাহলে তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। কি বললাম? সেন্টেন্সে সাবজেক্ট এর পূর্ণতার জন্য, সেন্টেন্সের সাবজেক্টের পূর্ণ অর্থ প্রকাশের জন্য আমরা আরেক সহজভাবে বলতে পারি, সেন্টেন্সের সাবজেক্টের পূর্ণ অর্থ এবং ক্লিয়ার অর্থ প্রকাশের জন্য ভার্বের পরে অথবা অবজেক্টের পরে যে ওয়ার্ড বা ওয়ার্ড গুচ্ছ আছে সেগুলোকে আমরা কমপ্লিমেন্ট বলবো। কি বলবো? স্যার কে একটু বলতে পারবে সংজ্ঞাটা এবার? স্যার একটু লিখে দিলে। সেন্টেন্সে ভার্বের সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে বা অবজেক্টের পরে যা বসানো হয় তাকে কমপ্লিমেন্ট বলে। আমি এখানে দুইটি কথা বলছি। সেন্টেন্সে মানে বাক্যের অর্থ সুন্দরভাবে মানে সুন্দরভাবে পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য ভার্বের পরে অথবা অবজেক্টের পরে যে শব্দাংশ বসে, এটা ভার্বের পরেও বসতে পারে, অবজেক্টের পরেও বসতে পারে। যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে বসবে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে ডিরেক্ট ভার্বের পরে বসবে। মনে থাকবে? ইয়েস স্যার। আমি সংজ্ঞাটা আবার ক্লিয়ার করতেছি। সেন্টেন্সের সাবজেক্টের পূর্ণ অর্থ প্রকাশের জন্য ভার্বের পরে অথবা অবজেক্টের পরে যে শব্দ বা শব্দাংশ বসে সেগুলোকে আমরা বলবো কমপ্লিমেন্ট। কি বলবো? কমপ্লিমেন্ট বলো, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। আমার মনে হচ্ছে সংজ্ঞাটাতে তোমাদের একটু সমস্যা হচ্ছে। সংজ্ঞাটা আমি আবার বলতেছি, একটু সহজ হইতে বলি। যখন আমরা একটা সেন্টেন্স লিখবো, ওই সেন্টেন্সে আমরা পরিপূর্ণ অর্থ মানে একদম স্পষ্টভাবে পুরা তথ্য জানার জন্য যে শব্দাংশগুলো ব্যবহার করব সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। সেটাকে কি বলবো? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ইজি ওয়েতে একজন বলো তো, ইজি ওয়েতে, আমার গ্রামাটিক্যাল টার্ম লাগবে না, ইজি ওয়েতে একজন বলো কমপ্লিমেন্টের সংজ্ঞাটা, একজন বলো, কে বলতে পারবে দেখি? মুরসালিন, তুমি বলো মুরসালিন। পারবা মুরসালিন? পারবা না? স্যার আমি বলি, বলো বলো, তুমি বলো। বাক্যে সাবজেক্টের পরিপূর্ণতার জন্য ভার্ব এর পরে বা অবজেক্টের পরে যে শব্দ বসে তাকে কমপ্লিমেন্ট বলে। অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড। শুধু শব্দ না, শব্দ বা শব্দাংশ, মানে একটাও বসতে পারে অনেকগুলো বসতে পারে, শব্দ বা শব্দাংশ বসে তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। ভেরি গুড, ভেরি গুড, নাইস নাইস। বুঝতে পারছো? তাহলে আমরা একটা উদাহরণ লিখবো, এখানে কমপ্লিমেন্ট কোনটুকু সেটা সবাইকে আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পারছো? কমপ্লিমেন্ট কাকে বলে? যুক্তি নেই বা ওয়ার্ডে আমি কি লিখছি পড়ো তো একজন। Mursalin reads newspaper every day to gain his knowledge. রাইট। তাহলে আমি এখানে লিখছি মুরসালিন রিডস নিউজপেপার এভরিডে। মুরসালিন রিডস নিউজপেপার এভরিডে টু গেইন হিজ নলেজ। আচ্ছা, কে নিউজপেপার পড়ে? কে নিউজপেপার পড়ে? Mursalin. তাহলে মুরসালিন কি হবে? Subject. মুরসালিনটা কি? Subject. সাবজেক্ট। তাহলে মুরসালিন হচ্ছে সাবজেক্ট।
পড়াটা কি? পড়াটা পড়াটা ভার্ব। কি করে? নিউজ পেপার। নিউজ পেপার। তাহলে এটা কি? অবজেক্ট। আর বাকিটুকু কি তাহলে? এক্সটেনশন। এক্সটেনশন। রাইট, অ্যাবসলিউটলি রাইট। বাকিটুকু কি? পুরোটাই এক্সটেনশন। এক্সটেনশন। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি হবে? এটা এক্সটেনশন। এক্সটেনশন। আমি আরেকটা উদাহরণ দিই, দেখি কিভাবে বলতে পারো। এটা কিন্তু আমি আইডেন্টিফাই করে দিব না, তোমরা শুধু এক্সটেনশন টুকু আইডেন্টিফাই করবে। আমি আরেকটা উদাহরণ দিই। মাত্রা মানে দিছে রে তাহলে পর লাগলে পর মুখে কলম দিয়ে করতে লাগে। আমি কি লিখছি? উই ড্রিল ফর শার্প আওয়ার মেমোরি। এখানে বলো তো সাবজেক্ট কে? উই আচ্ছা, ভার্ব কোনটি? ড্রিঙ্ক। ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে কি? পান করা। ইয়েস, রাইট। এখানে অবজেক্ট কোনটা? মিল্ক। মিল্ক। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আর কমপ্লিমেন্ট কোনটা? কমপ্লিমেন্ট ফর শার্প আওয়ার মেমোরি। ফর শার্প আওয়ার মেমোরি। পুরাটাই হচ্ছে আমাদের এক্সটেনশন বা কমপ্লিমেন্ট। মনে থাকবে? Yes, sir. যেটা বলি, এই যে কমপ্লিমেন্ট বলতেছে না, এই কমপ্লিমেন্টের কিন্তু আরেকটা নাম আছে, যাকে বলে এক্সটেনশন। কমপ্লিমেন্ট যেটা, এক্সটেনশন সেটা। ঠিক আছে? জি স্যার। মনে থাকবে? জি স্যার। তাহলে আমরা ভার্ব কত প্রকার পড়লাম? 2 প্রকার। অবজেক্ট কত প্রকার পড়লাম? 2 প্রকার। 2 প্রকার। অবজেক্টও 2 প্রকার। ঠিক সেম হইতে আমাদের কমপ্লিমেন্ট বা এক্সটেনশনও 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আর মনে থাকবে? জি তাহলে আমরা স্যার। এখানে লিখি, এখানে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন 2 প্রকার। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট 2 প্রকার। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আরেকটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে কি? অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে? যে কমপ্লিমেন্ট সাবজেক্টকে ডেসক্রাইব করে বা সাবজেক্টের বর্ণনা করে। বলো, যে কমপ্লিমেন্ট সাবজেক্টের বর্ণনা করে সেটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে, আর যে যে কমপ্লিমেন্ট compliment অবজেক্টের বর্ণনা করে সেটাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। তাহলে আমি কি বললাম? যে কমপ্লিমেন্ট সাবজেক্টকে বর্ণনা করে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে, আর হচ্ছে যে কমপ্লিমেন্ট অবজেক্টকে কমপ্লিমেন্ট করে তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। একদম রাইট, অ্যাবসলিউটলি রাইট। তোমার মেমোরি অনেক শার্প। তুমি বোধহয় প্রত্যেকদিন দুধ খাও না? বুঝতে পারছি। বেশি বেশি দুধ খাও আর মেমোরিকে শার্প বানাও। ঠিক আছে? তাহলে আমি সংজ্ঞাটা আরেকবার জানতে চাচ্ছি। যে বললো সে বাদে আরেকজন বলো, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে? না যে কমপ্লিমেন্ট সাবজেক্টকে যে কমপ্লিমেন্ট সাবজেক্টকে বর্ণনা করে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। টিকে টিকে লিখে দাও। কমপ্লিমেন্টের ডট দেয় শুধু কমপ্লিমেন্ট লিখলা ডিফুরাটি লেখা লাগে। যে কমপ্লিমেন্ট অবজেক্ট নিয়ে আলোচনা করে তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। স্যার আপনি কি কিছু একটা ওয়ার্ড বাদ দিছেন? আমি পুরো লিখে নাই, এখন পুরো লিখতেছি। দাও। যে কমপ্লিমেন্ট
তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে, আর যে কমপ্লিমেন্ট অবজেক্টকে বর্ণনা করে। আচ্ছা আমরা বলছি বর্ণনা, বর্ণনা ইংরেজি কি হবে কে বলতে পারবে? আচ্ছা এখানে যে বর্ণনা, বর্ণনা ইংরেজি হবে ডেসক্রাইব। বর্ণনা ইংরেজি কি? ডেস্ট্রয়েড। ডেসক্রাইব। তাহলে কি বলবো আমরা? যে কমপ্লিমেন্ট সাবজেক্টকে ডেসক্রাইব করে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে, আর যে কমপ্লিমেন্ট অবজেক্টকে ডেসক্রাইব করে তাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। বুঝতে পারছো? জি স্যার। Yes, sir. বুঝতে পারো নাই? স্যার পেরেছি। আচ্ছা এখন আমরা কিছু উদাহরণ দেখবো, উদাহরণের সাহায্যে কোনটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কোনটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। ঠিক আছে, আমি তাহলে একটু বোর্ডটা মুছি। লাগালে স্যার যেভাবে বলে আচ্ছা এখানে আমি দুইটা সেন্টেন্স লিখছি, একটা সেন্টেন্স একটা সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখন বলো প্রথম সেন্টেন্সটা আমি কি লিখছি? মামুন ইজ এ স্পোর্টস আইকন। Yes. মামুন ইজ এ স্পোর্টস আইকন। এখানে সাবজেক্ট কোনটা? মামুন মামুন, মামুন হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব কোনটা? ইজ এ স্পোর্টস। শুধু ইজ, ইজটা হচ্ছে ভার্ব। হয়, Yes, sir. ইজ মানে কি? হয় মানে হওয়া, হয় মানে কি? এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব। বাকিটুকু কি বলতো? এক্সটেনশন বা কমপ্লিমেন্ট। Sir. এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই। এখন এখানে কোনো অবজেক্ট নাই। কেন অবজেক্ট নাই? এখানে কিন্তু কোনো কিছু অবজেক্ট নাই। এখানে যখন এ থেকে, এটা কি? এটা কি একটা আর্টিকেল? আর্টিকেল যখন শুরু হবে, প্রিপজিশন থেকে যখন শুরু হবে, তখন সেটাকে অবজেক্ট ধরবো না, সেটাকে আমরা কমপ্লিমেন্ট ধরবো। কমপ্লিমেন্ট ধরবো, এটাকে কি? এটা কমপ্লিমেন্ট বা কি এক্সটেনশন? এটা কি কমপ্লিমেন্ট বা এক্সটেনশন? আচ্ছা, মামুন ইজ এ স্পোর্টস আইকন। মামুন হয় একজন কি খেলাধুলা পার্সন বা খেলাধুলার ব্যক্তিত্ব। এটা আমরা পার্সন বলবো, খেলাধুলার ব্যক্তিত্ব থেকে মামুন। মামুন। তাহলে আমরা মামুন সাবজেক্ট না? জি স্যার। এই সাবজেক্টকে ডেসক্রাইব করতেছে, তাহলে এটা কোনটা হবে? কোন কমপ্লিমেন্ট? সাবজেক্ট কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট কমপ্লিমেন্ট? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এটা কি? মাই মাদার মেড মি হ্যাপি। মাই মাদার মেড মি হ্যাপি। মানে আমার মা আমাকে খুশি করেছে। আমার মা আমাকে খুশি করেছে। খুশি করেছে। আমার মা আমাকে খুশি করেছে। এখানে সাবজেক্ট কোনটা? মাই। মাই মাদার। মাই মাদার পুরোটাই সাবজেক্ট। Sir. মাদার, তাহলে এটা হচ্ছে আমার মা। সাবজেক্ট। মানে খুশি, এটা হচ্ছে মেড মি মানে মেড 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 মানে কি? কোনো কিছু করা, তৈরি করা। তাহলে এটা কি? ভার্ব। ভার্ব। তৈরি করা বোঝায়। এটা কি? মি। মি। মিটা কি মানে আমি? আমি এটা কি? অবজেক্ট। ইয়েস স্যার। আর এটা কি? এক্সটেনশন বা কমপ্লিমেন্ট। এটা হচ্ছে এক্সটেনশন বা কমপ্লিমেন্ট। আচ্ছা, আমাকে আমার মা কি করেছে? আমাকে খুশি করেছে। কাকে খুশি করেছে? নিজেকে, আমাকে। আমাকে। আমাকে এটা এখানে কি? মি। অবজেক্ট। অবজেক্ট। খালি হ্যাপিটা যেহেতু অবজেক্ট, তাহলে এটা কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো ডাউট আছে এ বিষয়ে? কোনো সন্দেহ আছে যে বুঝতে পারি নাই? যে বুঝতে পারো না আমাকে বলতে পারো। না স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা আজকে যেটা শিখলাম, প্রথম থেকে যদি আমরা রিকল করি, এট এ গ্লান্স দেখি, তাহলে সেন্টেন্স শিখলাম। সেন্টেন্সের প্রথমে আছে কি? ধ্বনি থেকে, ধ্বনি থেকে আছে শব্দ, শব্দ থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে দেন বাক্য এসছে। বাক্য থেকে বাক্যের প্রথমে যেটা হয়, আ সেন্টেন্স ইজ এ, কি বলছিলাম? আমার সেন্টেন্সের সংজ্ঞা কি বলছিলাম? মনে আছে কারোর?
আমি কিন্তু আবার রিকল করতেছি, সেন্টেন্সের সঙ্গে আমরা কি বলছিলাম মনে আছে কারোর? মনে নাই? এই তো, তাহলে তো মেমোরি শার্ট না। দুই বা ততোধিক। A sentence is a combination of words that gives us a complete and logical idea about someone or something. অর্থাৎ দুই বা ততোধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি? সেন্টেন্স বলি। একটা সেন্টেন্সে কি কি থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে। সাবজেক্ট আর ভার্ব মিলেও একটা সেন্টেন্স হইতে পারে। অবজেক্ট আর কমপ্লিমেন্ট না দিলেও সাবজেক্ট হয়ে যাবে, মানে একটা সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু ভার্ব যদি না থাকে কোনো সেন্টেন্স হবে না। ভার্ব ছাড়া কি কোনো সেন্টেন্স হয়? না স্যার। এজন্য ভার্বকে সেন্টেন্সের মাদার বলা হয়, মা বলা হয়। মনে থাকবে? জি স্যার। মা ছাড়া যেমন সন্তান হয় না, ভার্ব ছাড়া তেমন সেন্টেন্স হয় না। মনে থাকবে? জি স্যার। আজকে আমরা সেশন শেষ করার আগে একটা উদাহরণ দিয়ে শেষ করব, যেটাতে প্রত্যেকটার পরিচয় আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো। যদি সবাই বলতে পারো তাহলে শেষ করবো, না হলে কিন্তু আজকে শেষ করবো না, সারা রাত ক্লাস করতে হবে। ওকে স্যার। তাহলে আমি একটা উদাহরণ লিখতে পারি? জি স্যার। ইয়েস স্যার। ওকে। আমি কি সেন্টেন্স লিখলাম সবাই বলো তো? He invited his friends friends to to join join the the party. He invited his friends to join the party. আচ্ছা, এখানে বলবো সাবজেক্ট কে? He. 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 Right, absolutely right. এখানে ভার্ব কোনটা? Invited. Invited হচ্ছে ভার্ব। Invited অর্থ কি? Verb. Invited অর্থ কি? Verb. দাওয়াত করা। ইনভাইটেড অর্থ দাওয়াত করা, কাউকে দাওয়াত করা বা নিমন্ত্রণ করা, এটা ইনভাইটেড। ইনভাইটেড একটা ভার্ব। তাহলে এখানে অবজেক্ট কোনটা? His friends. His friends. His friends. He invited his friends. সে তার বন্ধুদেরকে নিমন্ত্রণ করেছিল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। বাদ বাকিটুকু কি? Extension বা কমপ্লিমেন্ট। এক্সটেনশন বা কমপ্লিমেন্ট। এই তো, গ্রেট জব, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে আমি আজকে তোমাদের গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিব। আমি ওখানে 5 থেকে 10টা সেন্টেন্স লিখে দেবো, কোনটা কি তোমরা আইডেন্টিফাই করে তোমাদের হোমওয়ার্ক জমা দিবা। ঠিক আছে স্যার। আজকের মতো গুড নাইট। স্যার ওটি বুঝলাম না স্যার। OT. ওরাল টেস্ট। oral test. ওরাল টেস্ট আমি গ্রুপে জানাই দিব। ঠিক আছে, সবগুলো স্যার। গ্রুপে জানাই দিব। তাহলে আজকের মতো গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার।